সময় টিভির ইস্যুস কিংবা নারী ঘটিত ইস্যুস যত চাই যে এই জিনিসগুলো আসলে এড়ায় যাওয়া উচিত। আবার মাঝে মধ্যে অনেকের অভিযোগের ভিত্তিতে মনে হয় কি কিছু বিষয় নিয়ে আসলে কথা বলা জরুরি। এই জিনিসগুলো আসলে এই অভিযোগগুলোর প্রপার তদন্ত হওয়া জরুরি। এই কারণে এই বিষয়গুলো নিয়ে কথা বলা জরুরি। সো সময় টিভির একটা ইস্যুস গত 2 দিন আমি অল্প বিস্তর বলছি যে এই ধরনের অভিযোগ বা এরকম কিছু, তো সময় এটা নিয়ে আসলে প্রপার কোনো তদন্ত করে না। সময় টিভির কিংবা সময় টিভির মালিকানায় থাকা সিটি গ্রুপের উচিত ছিল এই ধরনের ঘটনাগুলোর তদন্ত করা। তো এই জায়গা থেকে খুব ডিস্টার্বিং মেইল আসতেছিল, যেই মেইলগুলো পড়লে আপনার খুবই খারাপ লাগতেছে, বা বিষয়গুলো সত্য কি মিথ্যা এগুলো আসলে ক্লিয়ার হওয়া খুব জরুরি। এই জায়গা থেকে আমি অভিযোগগুলো নিয়ে আজকে মনে হয়েছে যে আমার একটু সবার সঙ্গে কথা বলা উচিত। এইগুলোর প্রপার তদন্ত হওয়া উচিত, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত, যেটা আসলে সময় টিভির কারো এই মুহূর্তে করা সম্ভব না। কারণ মূল অভিযুক্ত হচ্ছে গিয়ে গণমাধ্যমটির হেড অফ নিউজ মোস্তফা খন্দকারের বিরুদ্ধে অভিযোগ করছে একজন নতুন সংবাদকর্মী, যার হচ্ছে গিয়ে রিসেন্টলি রানডাউন বলে গণমাধ্যমের ভাষায়, সরি ড্রাই রান বলে, ড্রাই রান শেষ হয়েছে। এইটা মূলত প্রোডাকশনই দেখে, প্রেজেন্টেশনের আগে প্রস্তুতি হিসাবে দেখা হয় এইটাকে। তো সেই জায়গায় হচ্ছে মোস্তফা খন্দকার নিজে হস্তক্ষেপ করতেছিলেন, এইটা বেশ কয়েকজনের অভিযোগ। এবং হস্তক্ষেপের পাশাপাশি তিনি রুমে ডেকে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের আলাপ করা, অনেকক্ষণ ধরে বসায় রাখা, এগুলো সবই অভিযোগ। আর তবে আমার ধারণা এইসব অভিযোগের যদি সত্য হয় এগুলোর সপক্ষে সাক্ষী পাওয়া যাবে, প্রমাণ পাওয়া যাবে। তো আমি যে মূল ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইটা গত সপ্তাহে ঘটছে, কোন দিন ঘটছে বা কোথায় কয়টার সময়, এগুলো আমি কিছু বলতেছি না। একজন নতুন প্রেজেন্টার হইতে চাওয়া একজন রিপোর্টারকে মোস্তফা খন্দকার পাশের ভিনটেজ ক্যাফেতে নিয়ে গেছে, খুব আলোচিত ভিনটেজ ক্যাফে, ইউনূস সরকারের আমল থেকে আলোচিত। সেই সময় দুই একটা ঘটনায় রেস্টুরেন্টের নাম আসছে। সেখানে নিয়ে যে তাকে প্রথমে বলা হয়েছে যে কিছু বিষয় সে টিপস দিবে, কাছেই কফি খেতে যাওয়া, এবং এই ঘটনায় মোস্তফা খন্দকারের খুব কাছের আরও এক ছোট ভাইয়ের নাম আসছে। আমি তার নামটা যেহেতু অত ব্যাপকভাবে আসে নাই, দু একজন এসে আসছে, বাট প্রপার তদন্ত হলে, এই ঘটনা সত্য হলে তার নাম অবশ্যই উঠে আসবে। ভিনটেজ ক্যাফেতে যাওয়ার পর যেটা হয়েছে, প্রথমে অভিযোগ অনুযায়ী যে প্রথমে ওই নারীর কাছে নিজের আবেদনের কথা জানাইছেন হেড অফ নিউজ, তার নিঃসঙ্গতার কথা, আরও বিভিন্ন কথা, এবং এক পর্যায়ে তিনি শারীরিকভাবে টাচ করেন, হাত ধরেন, টানাটানি করেন, এবং ওই মেয়ে রাগ করে, সেটাকে আমরা যেভাবে বলি, সে ওখান থেকে চলে আসছেন, এইটাই অভিযোগ। তো এই ঘটনার পরপর যেটা হয়েছে যে ঘটনা ঘটার পরপরই এইটা সময় টিভিতে ছড়ায় পড়ে, বাইরেও কিছু জায়গায় ছড়ায়, আমিও ঘটনা শুনতে থাকি বিভিন্ন মাধ্যমে। একই ঘটনা আসতেছিল, এমন না যে বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন নাম তাও না, একই অভিযোগ, একই ঘটনা বিভিন্ন সোর্স থেকে আসতেছিল। সো আমি তখন চেষ্টা করতেছিলাম যে ভিকটিমের সঙ্গে কথা বলার কোনো স্কোপ আছে কিনা। তো ওই সুযোগটা ওইভাবে পাওয়া যাচ্ছিল না ওই মুহূর্তে। ভিকটিম এরপরের যে টাইম ফ্রেমে আমি যদি পরের ঘটনা বলি, যে ভিকটিম হচ্ছে গিয়ে জানা গেল যে তিনি অফিসে গেলেন এবং এইচআর বরাবর লিখিত অভিযোগ দিতে গেলেন। সেই সময় আবার একটা নতুন অভিযোগ, নতুন একজন অভিযুক্তের নাম আসলো, সেটা হচ্ছে যে এইচআরে খুব সম্ভবত তিনি এইচআরের হেড সুমি নাম, এরকম কারো একজন নাম আসলো। তিনি নিরুৎসাহিত করলেন ওই মেয়েকে এবং বললেন যে তার চাকরি থাকবে না এবং যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, কারণ মোস্তফা খন্দকার সরাসরি সিইওর পছন্দের লোক, লন্ডনে থাকা কোনো একজন বিএনপি নেতার পছন্দের লোক, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের পছন্দের লোক হিসেবে এখানে বসছেন। তো এই মেয়ের চাকরি যাওয়া সহ নানা ধরনের ভয়ঙ্কর ঘটনা করতে পারে। এই ধরনের অভিযোগগুলো আসতে শুরু করলো। এগুলো খুবই ডিস্টার্বিং অভিযোগ, মানে আপনি শুনলে বিরক্ত হবেন, বিব্রত হবেন। তো এই মেয়ে আসলেই অভিযোগ দিল না, এইটা আমি নিশ্চিত হইতে পারছি যে তার অভিযোগ দিতে যাওয়ার কথা এবং সে অভিযোগ দিতে পারে নাই, এই দুইটাই আমি জানি এবং এই দুইটাই আমি শুনলাম। এবং ওই মেয়ে চাকরি এবং নিজের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে সে কোনো প্রকার অভিযোগ দিল না। এবং এর পরের ঘটনা লাস্ট কয়েক ঘন্টায় যে ধরনের আমার কাছে ইনফরমেশনগুলো আসতেছে, সেটা হচ্ছে যে মেয়ে খুবই বিব্রত, মেয়ে হচ্ছে গিয়ে খুবই আতঙ্কিত, এবং সে আসলে কি করবে এরকম বুঝতে পারতেছে না।
তো এই জায়গা থেকে আমি কিন্তু সরাসরি অভিযোগ তো করতেছি না, এই অভিযোগগুলোর ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা স্বাধীন তদন্ত হওয়া দরকার। সেই তদন্তের আলাপে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে দিই, এই একই সঙ্গে আরেকটা নতুন অভিযোগ যুক্ত হলো, যে কারণে আমার মনে হয়েছে যে আচ্ছা সময় টিভিতে এত বেশি নারী রিলেটেড ইস্যুসগুলো নিয়ে ক্যাওয়াজ হইতেছে, সো এইটা নিয়ে আসলে কথা বলা জরুরি। জিনিসটা খুবই আমাদের জন্য বিব্রতকর, তারপরেও বলা উচিত। দ্বিতীয় ঘটনা আসতে শুরু করলো হচ্ছে গিয়ে ডিজিটাল অপারেশনের হেড, খুব সম্ভবত তার নাম সাদাফ, তার বিরুদ্ধে এবারের আলাপটা ঠিক আমি জানি না এটা আসলে গণমাধ্যমের সঙ্গে তার ব্যক্তি স্বাধীনতা, সে কার সঙ্গে ঘুরবেন। অন্য আর একটা টেলিভিশন চ্যানেলের একজন নারী কলিগের নাম আসলো, তার নারী কলিগ বা মুস্তফা খন্দকারের সাবেক নারী কলিগ এনটিভির, তার সঙ্গে তিনি কক্সবাজার ঘুরতে যাচ্ছেন বা এরকম জিও লোকেশন বা তাদের আরও কিছু তথ্য প্রমাণ হাজির করা হলো যে তারা ওখানে ঘুরতে গেছেন। ফলে এরপর যখন এটা নিয়ে আলোচনা হয়েছে, ওই নারী সাংবাদিক তার হচ্ছে ছবি সরাই নিছে। তো আমার কাছে এটা কোনো এমন কিছু মনে হয় না যে যার সঙ্গে ঘুরতে যাবে। কিন্তু পরের যে অভিযোগটা, যে পরে দুইটা ভয়াবহ অভিযোগ আসলো যে এই নারী সাংবাদিকের সময় টিভির সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরও মিটিং রুমে বসে সরাসরি মিটিং রুমের স্পেশাল অ্যাক্সেস পাইতেছে, সাদাব মুস্তফার সঙ্গে সে মিটিং করতেছে সময় টিভিতে, এবং পাশাপাশি ওই নারী সাংবাদিকের ভাইকে চাকরি দেওয়া হয়েছে ডিজিটালে, এবং সে হচ্ছে গিয়ে নানাভাবে ক্ষমতার অপব্যবহার করতেছে, যেহেতু সাদাফের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে। এই জায়গাটা আমার কাছে কনসার্নিং লাগছে। সাদাফ কার সঙ্গে কি করবেন, কোন মেয়ের সঙ্গে ঘুরতে যাবে না সেটা তার বিষয়, কিন্তু যখন গণমাধ্যমে তিনি হচ্ছে গিয়ে আর একটা প্রতিষ্ঠানের একজনকে স্পেশাল অ্যাক্সেস দিচ্ছেন, তার ভাইকে এনে চাকরি দিয়ে ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে, তখন এটা কনসার্নিং। এবার আসি যে স্বাধীন তদন্ত এবং সময় টিভি এবং সিটি গ্রুপ কেন এই তদন্তটা প্রপারলি করতে পারবে না। প্রথম কথা হচ্ছে গিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা এই মুহূর্তে সরকারি দলের সঙ্গে কানেক্টেড। মুস্তফা খন্দকার এর আগে বিএনপির জন্য কাজ করতে গিয়ে তার সরাসরি এআই জেনারেটেড ভুয়া তথ্য ছড়ানোর বারবার তার বিরুদ্ধে অভিযোগ আসছে। তিনি সিইও জোবায়ের বাবুর খুব খাস লোক, যখন তারপর হচ্ছে গিয়ে বিএনপির একটা শক্ত অবস্থান সময় টিভিতে এখন যারা আছে তারা তাদের লোক, সো তাদের তদন্ত এই মুহূর্তে কখনো গ্রহণযোগ্য হবে না। যেহেতু এতগুলো অভিযোগ উঠছে, এই অভিযোগগুলো প্রপার তদন্ত হওয়া উচিত। প্রপার তদন্ত এখন আমরা যদি দেখি তথ্য মন্ত্রণালয়ের তথ্যমন্ত্রী যথেষ্ট বিতর্কিত একজন লোক, কারণ যখন এইটা আমার পার্সোনাল ইনফরমেশন বলে, যেদিন জোবায়ের বাবু সময় টিভির প্রথমবার দখল করতে আসেন, উনি তখন প্রধানমন্ত্রীকে 2-3 বার যোগাযোগের চেষ্টা করেন, প্রধানমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করে না। তারপর তিনি সময় টিভিতে আবার ব্যাক করার জন্য তথ্যমন্ত্রী বর্তমান যিনি, তার সাহায্য নিয়ে সময় টিভিতে আসছে। সো তথ্যমন্ত্রী আরও একজন বিতর্কিত লোক, সে কখনোই তার কাছের লোকজনের বিরুদ্ধে তদন্ত সেইটা আসলে প্রপারলি করবে না। এখন বাংলাদেশের সিচুয়েশনটা কি বা সমস্যাগুলো কোন জায়গায়, নিরপেক্ষ তদন্ত করার জন্য গণমাধ্যমের এই সমস্যা সংকটগুলোর কোনো নির্দিষ্ট আসলে আমাদের কোনো ইনস্টিটিউটগুলো নাই। ধরেন প্রেস কাউন্সিল, তারা সবসময় মেরুদণ্ডহীনভাবে বছরের পর বছর ধরে পড়ে আছে। তারা সেখানে সব বিতর্কিত লোকজন বসানো হয় দলীয়ভাবে, বা অন্যান্য এই ধরনের যে ইনস্টিটিউটগুলো আছে তারাও আসলে সবসময় বিতর্কিত থেকে গেছে বা নখদন্তহীন রয়ে গেছে। কিন্তু এই সমস্যার আমার মনে হয় সময় টিভির এই ঘটনার এখন একটা সত্যিকারের তদন্ত দরকার, পুরো দুইটা ঘটনা মিলায় যে এরকম ঘটনা ঘটতেছে কিনা। এইটা সময় টিভির কর্তৃপক্ষও পারবে না, সিটি গ্রুপও পারবে না, বাট স্বাধীনভাবে তদন্ত করা জরুরি। না হলে এই ধরনের ঘটনা সামনে আরও বিভিন্ন গণমাধ্যমে ঘটতেছে, আমরা শুনতেছি, যেগুলো আসলে অভিযোগ হিসেবেই থাকা যাবে, কখনো প্রমাণ করার আমাদের সুযোগ থাকবে না যে এটা সত্য কি মিথ্যা। ধরেন একজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলো, সেটা সত্য নাও হতে পারে, সেটাও তদন্ত করে বের করা জরুরি। আবার যে অভিযোগ দিচ্ছে বা দিতে পারতেছে না, সাহস পাচ্ছে না, কেন পাচ্ছে না, তার সঙ্গে আসলে সত্যিকারের একটা গ্রুপের কথা বলা উচিত। আমার মনে হয় যে আমাদের যেগুলো মানবাধিকার সংগঠন আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে, বা প্রেস ফ্রিডম নিয়ে যারা কাজ করতেছে বাংলাদেশে, তাদের সমন্বয়ে একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সময় টিভির ইস্যুসগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলা সবচেয়ে জরুরি। কারণ সময় টিভির এই ঘটনার যদি প্রপার তদন্ত না হয়, আগামী দিনে বাংলাদেশের গণমাধ্যমে এই ঘটনা
আরও অনেক বাড়বে এবং অভিযোগও আসবে প্রচুর।